পরিণীতা সিজন 2 পর্ব 13। ঈশানের নজর শুরুতেই বরতালো উচ্ছ্বাসের গম্ভীর আদলের ওপর। পর পেছনে অচেনা মুখগুলো দেখে ভোরকে তাকালো ঈশান। ছ্যাত করে উঠল বুক। মনে হলো আজই বুঝি ওর আরাম আয়েশের শেষ দিন। তারপর ওকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে এরা, নিক্ষেপ করবে ওই অন্ধকার ভয়ঙ্কর কারাগারে। জিভ দিয়ে ঠোঁট ভেজালো ঈশান। মনে মনে সাহস সঞ্চার করে উৎসুক চাহনি নিক্ষেপ করল সৌরভ সর্দারের দিকে। দেখল সেও বিভ্রান্ত চিত্তে এই পানে চেয়ে আছে। ঈশান ঢোক গিলে তাকালো উচ্ছ্বাসের দিকে। মনে জোর এনে কিছুটা সাহস নিয়ে বলল, আমার অপরাধ? প্রাণনেশা নামের একটি মেয়েকে অপহরণ করেছেন আপনি। শুধু এটাই নয়, আপনার আরও অসংখ্য অপরাধের কেস ফাইল আছে আমাদের কাছে। কটার হিসেব চান? মিথ্যা, সব মিথ্যা। আমি কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নেই। ঈশানের কণ্ঠ কাঁপছে, তোতলাচ্ছে ও। ঠোঁট বাঁকিয়ে হাসল উচ্ছ্বাস। ব্যঙ্গ করে বলল, মস্কারি মনে হচ্ছে আপনার? বললেন আর হয়ে গেল? প্রমাণ আছে আমাদের কাছে। কটা প্রমাণ চান আপনি? হাঁসফাঁস করে উঠল ঈশান। সৌরভ সর্দারের দিকে গড়গড়িয়ে বলল, ড্যাড দেখো এরা কি বলছে। সৌরভ সর্দার এগিয়ে এলেন। উচ্ছ্বাসের চোখে চোখ রেখে দৃঢ় স্বরে বললেন, আমার ছেলে কি করেছে আমি জানি না, বাট আপনারা এভাবে ওকে অ্যারেস্ট করতে পারেন না। প্রুফ দেখান, আমি আপনাদের সিনিয়র সাথে কথা বলবো। উচ্ছ্বাস এবারে মস্তক নত করল না। সেও নিজের কাঠিন্য ভাব বজায় রেখে দ্বিগুণ দৃঢ় স্বরে বলল, আপনার যা করার করুন স্যার, কিন্তু এখন আমাদেরকে নিজের দায়িত্ব পালন করতে দিন। আমাদের যা প্রমাণ করার আমরা সেটা আদালতে প্রেজেন্ট করব। তবে আমাদের প্রথম কাজ হচ্ছে অভিযুক্তকে অ্যারেস্ট করা। আপনি আমাদের কাজে বাধা দিতে পারেন না। অফিসার, আপনি জানেন না আমি কে। আমার ছেলেকে অ্যারেস্ট করার ক্ষমতা এখনও আপনাদের হয়নি। আপনারা যদি আজ ওকে নিয়ে যান, আমার 2 মিনিটও লাগবে না ওকে জেল থেকে ছাড়িয়ে আনতে। ক্রোধান্বিত হয়ে বললেন সৌরভ সর্দার। উচ্ছ্বাস তাকিয়ে থাকলো ওনার দিকে। পরক্ষণে কিছু বলতে যাবে, তার আগে অন্য একটা অফিসার হাত আঁকড়ে ধরল ওর। উচ্ছ্বাস কপালে ভাঁজ ফেলে তাকালো তার দিকে। সে পাশে এসে দাঁড়ালো উচ্ছ্বাসের। ফিসফিসিয়ে বলল, স্যার, ঝামেলা না করাটাই বেটার হবে। ওনার ক্ষমতার শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমরা এখন অ্যারেস্ট করে নিয়ে গেলেও উনি ঠিকই ছাড়িয়ে আনবেন কিছুক্ষণ পর। আপনি একজন আইনের লোক হয়ে এই কথাটা কি করে বলতে পারলেন? আমাদের কাছে সব অপরাধীরা সমান, সে যার ছেলেই হোক না কেন। সে ছাড়িয়ে আনলে পরে আনবে, বাট আমাদের আগে অ্যারেস্ট করতে হবে। তাছাড়া আমাদের কাছেও সব প্রমাণ আছে। এত সহজ নাকি বেরিয়ে আসা? আমি সম্পূর্ণ চেষ্টা করব যাতে এর প্রাপ্যটা পায়। তবুও স্যার। চুপ করুন। থতমত খেয়ে চুপ করে গেলেন তিনি। উচ্ছ্বাস এবারে ঈশানের দিকে তাকালো। হ্যান্ডকাফ বের করে হাতে লাগিয়ে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভালো করছিস না উচ্ছ্বাস। বেশিক্ষণ আটকে রাখতে পারবি না আমাকে। শুধু কষ্ট করছিস। একজন অন ডিউটি সিআইডি অফিসারকে তুই তোকারি করছেন? সাহস তো কম না আপনার। যদি মনে করেন বাবার ক্ষমতা বলে বেরিয়ে আসবেন, তাহলে ভুল ভাবছেন। আপনার সর্বোচ্চ শাস্তি পাইয়ে দেওয়ার ট্রাই করব আমি। ফুসতে তাকালো ঈশান। উচ্ছ্বাস ঠোঁট গোল করে ব্যঙ্গ করে বলল, নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে বলল, বলদ। ঈশানকে নিয়ে বেরিয়ে আসার আগে সৌরভ সর্দার ফের একবার উচ্ছ্বাসের সামনে এসে দাঁড়ালেন। পাংশুটে মুখে চেয়ে বিমর্ষ স্বরে বললেন, এভাবে প্রতিদান দিলে? প্রতিদান দিতে গিয়ে অনেক অন্যায় করেছি। আর না স্যার, অন্যায় যে করে আর অন্যায় যে সবে তব ঘৃণা তারে যেন তৃণসম দহে। এত অপরাধের ভার আর নিতে পারবো না। দম বন্ধ হয়ে আসবে। আমি আমার প্রফেশনের প্রতি লয়াল থাকতে চাই। সৌরভ সর্দার অস্থির ভঙ্গিতে মাথা নাড়লেন। ঈশানের দিকে তাকিয়ে দেখলেন অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ও। সৌরভ সর্দার ওকে আশ্বাস দিয়ে বললেন, চিন্তা করো না তুমি ঈশান, খুব শীঘ্রই ছাড়িয়ে আনবো তোমাকে। মাঝখানে কয়েকদিন কেটে যায়। প্রাণনেশার দিনগুলো একেবারেই ভালো কাটছে না। ঘর ছেড়ে বেরোতেই পাচ্ছে না ও। মনারা বেগম কঠিন আদেশ ছুড়ে দিয়েছেন, রাত বিরেতে ঘোরাঘুরি করা, পার্লামেন্ট যাওয়া
এসব নিষিদ্ধ ওর জন্য। আগে হলেও প্রাণনেশা মায়ের সাথে তর্ক বিতর্ক করত, পা ধরে ঝুলে থাকতো বাইরে যাওয়ার জন্য। তবে ওই দিনের পর থেকে সত্যি মনে ভয় ঢুকেছে। এখন মায়ের কথা অমান্য করতে ভয় লাগে। মায়ের বাধ্য মেয়ে হয়ে ঘরের ভেতর ঘাপটি মেরে বসে থাকতে মন চায়। কয়েকদিন ধরে এইভাবেই আছে প্রাণনেশা। বারান্দা থেকে কক্ষ, কক্ষ থেকে ব্যালকনি, এইটুকু পর্যন্তই ওর বিচরণ। ব্যালকনির দোলনায় পা ঝুলিয়ে বসে আছে প্রাণনেশা, নিষ্পলক তাকিয়ে আছে আকাশের দিকে। হঠাৎই ঝংকার দিয়ে ফোনটা বেজে উঠল। প্রাণনেশা এক পলক তাকায় সেই দিকে। বহুদিন মানুষের সাথে যোগাযোগ করা থেকে দূরে আছে ও। কারোর ফোন ধরতেও মন চায় না, কাউকে ফোন করতেও মন চায় না। শুধু মন চায় একাকী বসে থাকতে, প্রতিটা প্রহর গুনে গুনে শেষ করতে। জীবনের প্রতি বড়ই বৃত্তৃষ্ণা চলে এসেছে ওর। প্রাণনেশা ফোন রিসিভ করতেই কিছু সময় নিঃশব্দ কেটে যায়। ওপাশ থেকে মানুষটি কোনো কথা বলে না, হয়তো অপেক্ষা করে প্রথম কথাটা প্রাণনেশা শুরু করবে। তো শুধু তার প্রশ্বাসের আওয়াজ শোনা যায়, আর সেই মানুষটার নিঃশ্বাসের আওয়াজ চেনে প্রাণনেশা। চিনতে একটু অসুবিধা হয় না তাকে। দীর্ঘশ্বাস ফেলল প্রাণনেশা, ভরাট কণ্ঠে বলল, প্রত্যুষ ভাই। প্রাণ, বলো, কিছু বলবে? বলবো প্রাণ। শুনছি। দেখা করতে পারবি আমার সাথে? বাড়িতে এসো। বাড়িতে না, অন্য কোথাও। কেন? কিছু বলার ছিল তোকে, যেটা বাড়িতে বলা সম্ভব না। কি এমন কথা যেটা বাড়িতে বলা যাবে না? আর আমি তো বাড়ি থেকে বেরোই না এখন। অনেক ইম্পর্ট্যান্ট রে, ম্যানেজ কর না একটু। আর কোনো দিন তোর কাছে কিচ্ছু চাইবো না। এইটুকু করতে পারবি না তোর প্রত্যুষ ভাইয়ার জন্য? চুপ মেরে থাকলো প্রাণনেশা। পরক্ষণে লম্বা শ্বাস ছাড়ল। ফোনের পাশে উদগ্রীব হয়ে বসে থাকা মানুষটাকে বলল, আচ্ছা, কোথায় দেখা করবে? ওই যে ওই পার্কটাতে, যেখানে আমরা ছোটবেলায় খেলতাম, মনে আছে তোর প্রাণ? হাসলো প্রাণনেশা, কোমল স্বরে বলল, কি করে ভুলতে পারি ছোটবেলার স্মৃতিচারণ বুঝি। যেটা ভাবিস। তুমি কি এখনো ওখানেই বসে আছো? কেন মনে হলো? এমনি, যেভাবে বলছো। উত্তর দিল না প্রত্যুষ, পাল্টা প্রশ্ন করল, আসবি তো প্রাণ? আমি অপেক্ষায় থাকব। আমি তোমার মতো মানুষকে মিথ্যা আশা দিই না প্রত্যুষ ভাই। আসবো যখন বলেছি, আসবো। নৈশভোজের পর দুপুরের দিকে ঘুমিয়েছিল প্রাণনেশা। সে ঘুম ভাঙতে ভাঙতে বিকেলের শেষ সময় এসে ঠেকল। ঘুমো ঘুমো চোখে যখন প্রাণনেশা ঘড়ির দিকে তাকালো, দেখল 4:30 পার হয়ে গেছে। পরক্ষণে উল্কার বেগে মনে পড়ল, আজ তো প্রত্যুষ দেখা করতে বলেছে অপেক্ষা করে থাকবে। হুড়মুড়িয়ে রেডি হলো প্রাণনেশা। রেডি হওয়া মানে জট পাকানো, এলোমেলো চুলগুলো আঁচড়ানো, ওড়নাটা গায়ে চাপানো, শুধু এইটুকুই। কুদাকুদি করে দ্রুত পায়ে বাড়ি ছেড়ে বের হলো প্রাণনেশা। তবে বের হওয়ার আগে মনারা বেগম অবরুদ্ধ করলেন ওর পথ। বললেন, বাইরে গেলে প্রিয়মকে সাথে নিয়ে যেতে হবে। প্রিয়ম আর আরিশা সেই দিনই কক্সবাজার থেকে ফিরে এসেছিল, যেদিন প্রাণনেশা নিখোঁজ হয়েছিল। তবে প্রাণনেশা বুঝ দিয়ে এসেছে পাশের পার্কেই তো যাচ্ছে ও। সেখানে প্রিয়মকে নিয়ে যাওয়ার দরকার নেই। ও জাস্ট একটু মন ফ্রেশ করার জন্য হাঁটতে যাচ্ছে। অনেক কাঠ খড় পুড়িয়ে বাড়ি ছেড়ে বেরোলো প্রাণনেশা। দ্রুত পায়ে হাঁটা দিল পার্কটির উদ্দেশ্যে। হেঁটে গেল বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। এক নিঃশ্বাসে দৌড়ে পার্কে পৌঁছালো প্রাণনেশা। হাঁটুতে ভর দিয়ে কিছু সময় বড় বড় করে নিঃশ্বাস ফেলল। পার্কের চারপাশে চোখ বুলিয়ে দেখলো ছোট ছোট বাচ্চারা খেলায় ব্যস্ত। যেহেতু বিকেলের শেষ সময়, তাই অনেকেই ফিরে যাচ্ছে। তবুও ভিড় কম না। লম্বা শ্বাস নিল প্রাণনেশা, ধীর পায়ে এগিয়ে গেল সামনে। প্রত্যুষ বসে আছে একটা বাদামি রঙের লম্বা চেয়ারের ওপর, নত মস্তিষ্কে, পাংশুটে মুখে চেয়ে আছে ঘাসের ওপর। সিল্কি চুলগুলো কপালের ওপর অবহেলায় লেপ্টে। প্রাণনেশা আস্তে হেঁটে সামনে এগিয়ে দাঁড়ালো। গলা খাকড়ি দিয়ে প্রত্যুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো। ঘাড় উঁচিয়ে চাইল প্রত্যুষ। প্রাণনেশার চেহারা নজরে আসতেই হকচকিয়ে তাকালো, যেন চমকালো খুব করে। পরক্ষণে ঠোঁট দুটো বিস্তৃত করলো সুন্দর হাসিতে। কণ্ঠে কিছুটা বিস্ময় নিয়ে শুধালো, ভেবেছিলাম আসবি না। তোমার ডাকে আমি আসবো না, তা কি হতে পারে?
সরে বসল প্রত্যুষ। প্রাণনেশাকে বসার জায়গা করে দিল লম্বা চেয়ারে। বাধ্য মেয়ের মতো বসল প্রাণনেশা। সামনে তাকিয়ে নম্র স্বরে বলল, সরি, ঘুমিয়ে পড়েছিলাম আমি। ঘুম ভাঙতে ভাঙতে অনেক লেট হয়ে গেছে। বেশি অপেক্ষা করতে হয়েছে? সমস্যা নেই, এসেছিস এই অনেক। প্রাণনেশার দিকে তাকালো প্রত্যুষ। মেয়েটার শুষ্ক নিষ্প্রভ মুখশ্রীর দিকে চেয়ে থাকলো খানিকটা সময়। ঢোক গিলল। আকুত গলায় বলল, বাড়ি থেকে বেরোস না কেন? ছোট মা বেরোতে দেয় না? সবাই রেগে আছে আমার উপর। আম্মু বলেছে আমার বাড়াবাড়ির কারণেই হয়েছে সব। শাস্তিস্বরূপ বিয়ে দিয়ে দেবে। আমি মানা করলেও শুনবে না। নিশ্চুপ। প্রত্যুষ শটান বসে থাকলো কিছুক্ষণ। পরক্ষণেই নিচের দিকে তাকিয়ে শুষ্ক স্বরে বলল, বাহ, ভালোই তো, বিয়ে করে নিবি। কতদিন বিয়ে না করে থাকবি? বাই দ্য ওয়ে, পাত্রকে? চোখ ছোট ছোট করে চাইল প্রাণনেশা। নাকটা শিকেই তুলে চিড়বিড়িয়ে বলল, ফালতু কথা বলো না তো। তোমার থেকে জানতে চেয়েছি না পরামর্শ চেয়েছি তোমার থেকে? শুধু শুধু মাথা খারাপ করছো কেন? কি বলবে তাড়াতাড়ি বলো। তোমার সামনে বসে থাকার কোনো ইচ্ছে নেই আমার। কত বড় বেয়াদব তুই! বড়দের সম্মান করতে জানিস না? মুখ বাঁকালো প্রাণনেশা। প্রত্যুষ সামনে তাকিয়ে দেখল থুতুড়ে এক বুড়ো টাইপের লোক হাওয়াই মিঠাই বিক্রি করছে। বয়সের ভারে নুইয়ে পড়েছে সে, তবুও পেটের খিদে তো আর অত কিছু বোঝে না। না, বয়স মানে বার্ধক্যের ভারে থেমে গেলে সংসার চলবে কি করে? প্রত্যুষের খারাপ লাগলো। পাশে তাকিয়ে দেখলো প্রাণনেশা পা ঝুলিয়ে বসে আছে। প্রত্যুষ হঠাৎই জিজ্ঞেস করলো, হাওয়াই মিঠাই খাবি? তুমি এখানে আমাকে হাওয়াই মিঠাই খাওয়াতে ডেকে নিয়ে এসেছো? ধুর, খাবি কি না বল না। না, ওয়েট নিয়ে আসছি। হতাশ শ্বাস ফেলল প্রাণনেশা। এক লাইন বেশি বোঝা প্রত্যুষের স্বভাব। সাথে প্রাণনেশার কথা আমলে না নেওয়া। এই জিনিসটা বড্ড বিরক্ত লাগে প্রাণনেশা। যখন নিজের মন মর্জি করবে তখন প্রাণনেশার থেকে জিজ্ঞেস করার দরকার কি? প্রত্যুষ দুটো হাওয়াই মিঠাই কিনল। কচকচে 500 টাকার নোট এগিয়ে দিয়ে ভাঙতি না নিয়ে চলে এলো। হাওয়াই মিঠাই দুটো প্রাণনেশার দিকে এগিয়ে দিতে হাত বাড়িয়ে নিল ও। জিনিসটা খুব বেশি প্রিয় হওয়ায় নাকচ করতে পারল না প্রাণনেশা। প্রত্যুষ দূরত্ব ঘুচিয়ে বসল, মাঝে কয়েক ফুটের দূরত্ব রেখে। হাওয়াই মিঠাই খেতে গিয়ে প্রাণনেশা জিভ থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত গোলাপি হয়ে যায়। প্রত্যুষ হাসে ওর দিকে তাকিয়ে। কিছুটা সময় নিশ্চুপ বসে থেকে ব্যাকুল গলায় বলল, তো কি ভাবলি উচ্ছ্বাসকে বিয়ে করে নিবি? আবার ফালতু কথা শুরু করেছো তুমি? তোর সাথে ওর অনেক ভালো কানেকশন আছে। আই থিঙ্ক ওকে বিয়ে করার বেটার হবে তোর জন্য। আমার ভালো নিয়ে তোমাকে ভাবতে হবে না প্রত্যুষ ভাই। আমি না ভাবলে কে ভাববে? তোর প্রতি কিছু দায়িত্ব আছে না আমার? তোকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে হবে। কাউকেই ভাবতে হবে না, নিজেরটা আমি নিজেই ভেবে নিতে পারি। অনেক দায়িত্ব পালন করে ফেলেছো তুমি, আর দরকার নেই। অফ যাও এবার। সারা জীবন এইভাবে বিয়ে না করে থাকবি? আর কত একা থাকবি প্রাণ? তোকে এভাবে দেখলে কষ্ট হয় আমার। নিজের অপারগতার জন্য তোর এই অবস্থা মেনে নিতে পারি না। আমার নিজেকে খুন করতে মন চায়। কেন আমি তোকে নিজের মনের কথা জানালাম সেদিন? কেন আমার কষ্টের ভাগিদার তোকেও করলাম? আমি চাই তুই ভালো থাক, সুখে থাক। প্রত্যুষের কণ্ঠ কাঁপছে, হৃদয়ের গতিবেগ থিতিয়ে আসছে। কথাগুলো বলার সময় কণ্ঠ রোধ হচ্ছে বারবার। তিক্ত ঢোক গিলল প্রাণনেশা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমি ভালো আছি প্রত্যুষ ভাই। প্রাণ? তীব্র ব্যাকুল গলায় ডাকল প্রত্যুষ। বিমর্ষ দৃষ্টিতে চাইল প্রাণনেশা। অসহায় গলায় বলল, এভাবে ডেকো না প্রত্যুষ ভাই। আমি দুর্বল হতে চাই না তোমার প্রতি। আমি একটা অন্যায় আবদার করতে ডেকেছি আজকে তোকে। কথাটা রাখবি প্রাণ? কি? আমাকে বিয়ে করে নে। ঝটকা খেল প্রাণনেশা। নির্ভীত দৃষ্টিতে ফ্যাল নয়নে চেয়ে থাকলো। কিয়ৎক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকলো। প্রত্যুষ মাথা নিচু করে বসে থাকে। প্রাণনেশা বিমূঢ় স্বরে আওড়ালো, কি বলছো? জানি অনেক দেরি হয়ে গেছে। তোর জীবনে অনেক বছর নষ্ট করে দিয়েছি আমি, কিন্তু বিশ্বাস কর, তুই বিহীন আমি ভালো ছিলাম না প্রাণ। তোকে ছাড়া কি করে ভালো থাকতে পারি আমি? যে মানুষটা তোকে দেখা ছাড়া 1 মিনিট থাকতে পারতো না, সে মানুষটা 6 বছর কিভাবে কাটিয়েছে একবার ভেবেছিস প্রাণ? আমার অনেক কষ্ট হয়েছে, বিশ্বাস কর। প্রতি রাতে কেঁদেছি আমি তোকে একটাবার দেখার জন্য। আমি পারিনি রে, এখনো পাচ্ছি না। একমাত্র আমার আল্লাহ জানে আমি কিভাবে থেকেছি। তোর মতো
হাতের শিরায় ছুরি বসাতে পারিনি, কিন্তু আমার বুকে কতবার যে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করেছে তা তুই জানিস না। তুই আমাকে যা শাস্তি দেওয়ার দে প্রাণ, তোর ক্ষোভ না মেটা পর্যন্ত আমাকে যন্ত্রণা দিতে পারিস, আমি মাথা পেতে নেব, শুধু আমার হয়ে যা। প্রাণনেশা অনুভূতি শূন্য জড়প্রস্তু, যেন প্রত্যুষের ব্যাকুলতা আহাজারি ওর হৃদয় ছুঁতে পারছে না। প্রত্যুষের মুখে নিরাশ ছাপ পড়ল, তবুও আশাহত হলো না ও। নিজেকে ধাতস্থ করে বলল, বিয়ে করবি না? 6 বছর পর হঠাৎ আজ আমাকে বিয়ে করার কথা মনে হলো তোমার? যে ছেলে নিজের বাবাকে ভালোবাসার কথাটুকু মুখ ফুটে বলতে পারে না, তাকে কি করে বিয়ে করতাম প্রত্যুষ ভাই? যখন বড় বাবা তোমাকে আরেকটা মেয়েকে বিয়ে করতে বলেছিল, তখন মুখে স্কচ টেপ মেরেছিলে? অসহায় দৃষ্টিতে চাইল প্রত্যুষ, সাফাই দিয়ে বলল, আমি জানি তো আমি দোষী, আমি মাথা পেতে নিচ্ছি নিজের দোষ। অনেক কষ্ট দিয়েছি তোকে, কিন্তু বিশ্বাস কর তখন পরিস্থিতিটাই এমন ছিল। বাবা হঠাৎ আমাকে ডেকে পাঠালো যে তার বন্ধুর বাড়িতে যেতে হবে। তার বন্ধুর কি একটা শেষ ইচ্ছে আছে। আমি জানতাম না অত কিছু, আমি আঙ্কেলটাকে অতটা চিনতামও না। আমি যেতে চাইনি জানিস, হসপিটালে একটা পেশেন্ট মারা যাওয়াকে কেন্দ্র করে অনেক সমস্যা হচ্ছিল। আমি তখন মাত্র জয়েন করেছি চাকরিতে, মেন্টালি ডিপ্রেস ছিলাম কয়েকদিন ধরে, অত কিছু কাটিয়ে উঠতে পারছিলাম না। তবুও বাবার কথা মান রাখতে গেলাম। বাবা তৎক্ষণাৎ অতগুলো মানুষের সামনে বলে উঠল আমাকে বিয়ে করতে হবে তার বন্ধুর মেয়েকে। সে নাকি তার বন্ধুকে মৃত্যুর আগে শেষ কথা দিয়েছে। বিশ্বাস কর, আমি অনেক তর্কাতর্কি করেছি সবার সাথে, প্রথমবার বাবার সাথে বেয়াদবি করেছি। তুই তো জানিস প্রাণ, আমি ওসব সিচুয়েশন সামাল দিতে পারি না। পাগল পাগল লাগছিল আমার, অতগুলো মানুষের সামনে তোর নাম নিতে পারিনি, ভয়ে ছিলাম। প্রত্যন্ত গ্রামের মানুষ কি ভাবতে কি ভেবে নেয়, তোকে যদি খারাপ বলতো, সেই ভয়ে কিছু বলিনি। তবুও আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম, বিয়ে করব না। বাট বাবা অসুস্থ হয়ে পড়ে। আমাকে বোঝাতে বোঝাতে তার গলা শুকিয়ে যাচ্ছিল। জানিস তো বাবার হার্টের পেশেন্ট ছিল। আমি ভয় পেয়ে গেছিলাম। চাচু, বড় ভাইয়া সবাই বুঝিয়েছে আমাকে, তারা পর্যন্ত বাধ্য করেছে। এখন সবাই নিজেদের খোলস বদলে নিয়েছে। চাচু পরে আমাকে দায়ী করেছে আমি তার মেয়ের জীবন নষ্ট করেছি, অথচ সে পর্যন্ত আমার সাথে এত বড় অন্যায়টা করতে পিছু হটেনি। সে তার ভাইয়ের ইচ্ছা পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছিল। তাহলে আমি কিভাবে নিজের বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিতাম? সিক্ত দৃষ্টি তুলে তাকালো প্রাণনেশা। টলমলের দৃষ্টিতে চেয়ে আছে প্রত্যুষ, দৃষ্টিতে ওর হাজারো আকুলতা। প্রাণনেশার বুক হাহাকার করে, নিজেকে শক্ত রাখার সম্পূর্ণ প্রয়াস চালায়। প্রত্যুষে চোখে চোখ রেখে প্রখর স্বরে বলে, মেনে নিলাম সব, কিন্তু এই বিষয়টা কি করে মানব প্রত্যুষ ভাই? অন্য নারীর সাথে এক রুমে এক বিছানায় থেকেছ তুমি, ছুঁয়েছ তাকে, আমি কি করে মেনে নেব? উচ্ছ্বাসের সাথে আমাকে দেখলেই তো তোমার হিংসা হয়, সব সময় টেনে নিয়ে যাও তুমি। তাহলে অন্য একটা নারীর সাথে তোমার 6 বছরের সংসার কি করে মানবো আমি? ট্রাস্ট মি প্রাণ, আই ডোন্ট ইভেন টাচ হার। লন্ডনে আমরা আলাদা রুমে থাকতাম, দেশেও আমরা একই বিছানায় থাকিনি কোনো দিন। এক বাড়িতে থেকেও আমার সৌজন্যতামূলক কথা হতো, জাস্ট ফ্রেন্ড ছিলাম আমরা। আমি অসহায় মেয়েটাকে শুধু এক বাড়িতে থাকতে নিষেধ করতে পারিনি। অনেকবার আমি ওর কাছে ডিভোর্স চেয়েছি সম্পর্কের শুরু থেকেই, যদিও এটা নামমাত্র সম্পর্ক ছিল। এটাও বলেছি ডিভোর্স হয়ে যাওয়ার পরও আমি ওর দায়িত্ব নেব, কিন্তু মেয়েটা মানেনি, আমাকে ছাড়েনিও। শেষমেশ মানিয়ে নিতে নিতে হাঁপিয়ে উঠেছিল, নিজের গায়ে কলঙ্ক মেখে চলে গেছে। অথচ আমরা চাইলেই একটা সুষ্ঠু সমাধান করতে পারতাম। প্রাণনেশা তাকিয়ে থাকলো প্রত্যুষের দিকে, ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে ওর, চোখের পাতা অবশ ঠেকছে। সব কিছু কেমন যেন কল্পনা মনে হচ্ছে প্রাণনেশার। হয়তো আবার ও স্বপ্ন দেখছে, মনে আশা বাঁধছে, কিন্তু একটু পরেই গুড়িয়ে ভেঙে যাবে স্বপ্নটা। মাথা নিচু করে বসলো প্রাণনেশা। কিছুতেই দুর্বল হবে না ও। প্রত্যুষের সাথে অনেক হিসেব বাকি আছে ওর। 6 বছরে সে বিষাক্ত দিনগুলো এখনো ভুলতে পারেনি প্রাণনেশা। কত বিশ্রীভাবে প্রতিটা সময় কেটেছে। প্রত্যুষের রিজেকশন মেনে প্রতিটা সেকেন্ড কিভাবে তিক্ততায় কেটেছে তা কি করে ভুলে যাবে প্রাণনেশা? প্রত্যুষের সাথে নজর মেলালো প্রাণনেশা, কোমল স্বরে বলল,
এতদিন কেন আসনি? ডিভোর্স তো আজকে হয়নি, হঠাৎ আজ কেন মনে হলো আমাকে বিয়ে করার উচিত? আমি নিজেকে অনেক কষ্টে সামলেছি প্রাণ। ভেবেছি একটা ডিভোর্সি ছেলের সাথে আমার প্রাণ কি করে বিয়ে হতে পারে? আমার প্রাণ তো সবসময় বেস্ট জিনিস ডিজার্ভ করে। আমার মতো একটা ছেলেকে বিয়ে কেন করবি তুই? পরক্ষণে আবার মনে হতো, অন্যের বাচ্চা কেন পালতে যাবি তুই? প্রজ্জ্বল যতই আমার নিজের বেবি না হোক, বাট ওকে আমি ছোটবেলা থেকে বড় করেছি প্রাণ। ও আমার আত্মার সাথে মিশে গেছে। যদি আমি তোকে বিয়ে করি, ওকে সামলাতে হবে তোকে। এসব কেন করতে যাবি তুই? এখন এসব মনে হচ্ছে না? শক্ত কণ্ঠে বলল প্রাণেশা। সব ভাবনা ফেলে দিয়েছি আমি। এসব হাবিজাবি ভেবে মন আর মস্তিষ্ক কোনোটাই নষ্ট করতে চাইছি না। তাই তো এমন অন্যায় আবদার করে বসেছি তোর কাছে। আমাকে এত খারাপ ভাবো প্রত্যুষ ভাই? ওইটুকু একটা বাচ্চার জন্য ইনসিকিওর ফিল করব আমি? আমি জানি তুই করবি না। আমি এটাও জানি তুই বেবিদের কতটা ভালোবাসিস। প্রজ্জ্বলকে আমার চেয়েও বেশি আদর করবি আমি জানি। তবুও আমার কোথাও যেন একটা মন খচখচ করত। আমি অনেক ভেবেছি প্রাণ, কদিন এসব ভেবেই পার করেছি। জীবনটাকে একটা সুযোগ তো দেওয়াই যায়। আরেকবার চেষ্টা করতে ক্ষতি কি? ভুল করলে ভুলে ভরা সেই চ্যাপ্টারটা ছিঁড়ে ফেলতে হয়, পুরো বইটা পুড়িয়ে দিতে হয় না। একটা সুযোগ দে আমাকে প্রাণ, বিয়ে করে নে আমাকে। শ্লেষাত্মক হাসল প্রাণনেশা। প্রত্যুষ আবার কিছু বলতে গেলে হাত তুলে থামিয়ে দিল। নিরাশ দৃষ্টি ফেলে চাইল প্রত্যুষ। চোখের কার্নিশ পেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল প্রাণনেশার, অথচ মুখে কাঠিন্য ভাব বজায় রাখল। শক্ত কণ্ঠে বলল, তোমার প্রতি আমার কতটা মায়া জমে আছে জানো প্রত্যুষ ভাই? জানো না বোধহয়, কোনোদিন তো বলার সুযোগই হয়নি। আমি তোমাকে ঘৃণা করতে পারি না প্রত্যুষ ভাই। তুমি আমার কাছে কি, আমি শব্দে প্রকাশ করতে পারবো না। জানো প্রত্যুষ ভাই, আমি সব সময় ভাবতাম এই দুনিয়ায় তোমাকে পাইনি তো কি হয়েছে, হয়তো অন্য কোনো দুনিয়ার তুমি আমার হবে। আমি তোমার দাবি কখনো ছাড়বো না, কিন্তু এই জন্মে আমি তোমার হতে চাই না প্রত্যুষ ভাই। আমাদের বিশ্বাসে পরজন্ম পুনর্জন্ম নেই বলেই তো তোকে এই জন্মেই চাইছি। অনেক বছর তো তোকে হারানোর আফসোস নিয়ে বেঁচেছি, তবে মৃত্যুর আগে এই আফসোসটা রাখতে চাইছি না। আমার হয়ে জানা প্রাণ, বিয়ে করে নে আমাকে। না, আমি বিয়ে করতে চাই না তোমাকে। আমার অপরাধ? একটা সাজাপ্রাপ্ত আসামিও তো এক সময় পর গিয়ে ক্ষমা পেয়ে যায়, তার শাস্তি মুকুব হয়ে যায়। আমি কি তার চেয়েও নিষ্কৃষ্ট প্রাণ? খুনের আসামিরা ক্ষমা পায় না প্রত্যুষ ভাই। তুমি আমার মনটাকে খুন করেছ 6 বছর আগে। কি করে ক্ষমা করি তোমাকে বলো? ক্ষমা করতে না পারলে ভালোবাসাটা থাকলো কোথায় প্রাণ? এখন আর ভালোবাসিস না আমাকে? রু উঠে গেছে আমার উপর থেকে? মুভ অন করে ফেলেছিস? কই আমি তো পারিনি। আমার রু আমার শরীর ছেড়ে না যাওয়া পর্যন্ত তোকে পাওয়ার আকাঙ্ক্ষা ছাড়বে না। নিঃশব্দ প্রাণনেশা হাতের উল্টো পিঠে চোখ মুছল, চেয়ার ছেড়ে তড়িৎ উঠে দাঁড়ালো। হকচকিয়ে দাঁড়িয়ে যায় প্রত্যুষ। কিছু বলার আশায় বাদামি ঠোঁট দুটো তিরতির করে উঠে, অথচ প্রাণনেশা সেই সুযোগ দিল না। টলমল দৃষ্টিতে তাকিয়ে চোখ মুছতে মুছতে ছুট লাগালো। অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো প্রত্যুষ। খিচে বন্ধ করে নিল চোখ দুটো। মনে হলো কেউ ওর বুকের পাঁজরে তলোয়ার দিয়ে দুভাগ করে দিয়েছে। ঝাপসা দৃষ্টি মেলে সামনে তাকালো প্রত্যুষ। নিরন্তর দেখতে থাকলো ওর প্রাণে ছুটে চলে যাওয়া। বিবশ ঠোঁট দুটো নাড়িয়ে প্রাণনেশাকে ডাকতে সক্ষম হলো না ও। আচমকা ধপ করে হাঁটু মুড়ে বসে পড়ল সবুজ ঘাসের ওপর। তক্ষুনি আকাশ কাঁপিয়ে বজ্রপাত শুরু হলো। এরপর কতটা সময় কেটে গেছে বোঝা যায় না। ভাঙা হৃদয় নিয়ে প্রত্যুষ বসে থাকে মাথা নিচু করে। চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে ঘাসের ওপর। সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, কিছুটা আঁধার আলো মিশেলে সময়টা। নিমেষেই আকাশ ফুঁড়ে টুপ টুপ করে বৃষ্টি নামলো, ভিজিয়ে দিল প্রত্যুষকে। প্রত্যুষের হুঁশ ফেরে মাটিতে দুহাত ঠেকিয়ে বিধ্বস্ত চোখ তুলে তাকায় সামনে। কেউ নেই, পুরো পার্ক খালি। একটা কাকপক্ষীরও দেখা যায় না। আচমকাই বুক ফেটে কান্না পেল প্রত্যুষে। শব্দ করে কেঁদে দিলও ও।
চোখের জলের সাথে বৃষ্টির জল মিলেমিশে একাকার হয়ে গেল। এতটা যন্ত্রণা বোধহয় ওকে মেরে ফেললেও হতো না, যতটা কষ্ট আজ প্রাণনেশা দিয়ে গেছে। হেঁচকি তুলল প্রত্যুষ। এই নির্জীব স্থানে ওর আহাজারির কান্না কেউ দেখতে পেল না। কেঁদে ভাসিয়ে দিয়ে প্রত্যুষ বলল, এইভাবে প্রতিশোধ নিলি প্রাণ? বিচ্ছেদের এই কষ্ট আমি কিভাবে সহ্য করব? এতটা নিষ্ঠুর হোস না, প্লিজ ফিরে আয়, এভাবে ফিরিয়ে দিস না। সৌরভ সর্দার হাজার চেষ্টা করেও ঈশানকে ছাড়াতে সক্ষম হয়নি। যেহেতু কেসটা আদালতে উঠে গেছে আর ঈশানের বিরুদ্ধে প্রতিটা অ্যালিগেশনের প্রুফ আছে, তাই পরিস্থিতি ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অনেকগুলো অ্যাডভোকেট হায়ার করেও ঈশানকে জেল থেকে ছাড়ানো যায়নি। চিন্তায় চিন্তায় প্রেশার হাই হয়ে যাচ্ছে ওনার। তবুও যেন উচ্ছ্বাসের মন গলছে না। সেই দিন থেকে আর এই বাড়িমুখো হয়নি উচ্ছ্বাস। নিজের চেলা পেলাদের দিয়ে অনেকবার খবর পাঠিয়েছেন তিনি উচ্ছ্বাসের কাছে, ঈশানকে ছাড়াতে হবে না, অন্তত একবার এসে যেন দেখা করে যায়। ছেলেটা কথা রাখেনি। সোফায় বসে এইসব ভাবছিলেন সৌরভ সর্দার। তক্ষুনি বাইরে থেকে ড্রাইভার এলো। সালাম ঠুকে বলল, গাড়ি রেডি আছে স্যার, বলেছিলেন আজ সকালে বেরোবেন। চলো। সৌরভ সর্দার বেরিয়ে পড়লেন। ঈশানের সাথে দেখা করতে যাবেন তিনি আজ। মাঝখানে 2-3 দিন যাওয়া হয়নি তার। ছেলেটার সাথে দেখা হলে অসহায় মুখ করে আওড়াতে থাকে কখন ওকে ছাড়াবে। ওর সেখানে দম বন্ধ হয়ে আসে। সৌরভ সর্দার উত্তর দিতে পারে না। এই উত্তর দেওয়ার ভয়ে যান না তিনি। চেয়ারের উপর পা তুলে বসে আছে উচ্ছ্বাস। ওর সামনাসামনি বসে আছে সাফওয়ান। বিহল দৃষ্টিতে তাকিয়ে আছে উচ্ছ্বাসের দিকে। উচ্ছ্বাস তার দিকে তাকিয়ে কুটিল হাসল। পা দুটো চেয়ার থেকে নামিয়ে বলল, কিছু বলবে? অফিসার অজিত কল করেছিল স্যার। কি বলল? আপনার কথা অনুযায়ী ঈশানকে অনেক মেরেছে ওরা, অ্যান্ড ও সব কথা স্বীকার করেছে। ওর বিরুদ্ধে সব এভিডেন্স আছে আমাদের কাছে। পুলকিত হয়ে 2 পা নামালো উচ্ছ্বাস। প্রখর স্বরে বলল, গুড, এটাই তো চেয়েছিলাম আমি। পার্সোনাল আক্রোশ মেটাচ্ছেন স্যার? মিনমিনি করে জিজ্ঞেস করল সাফওয়ান। ঠোঁটে হাসি বিস্তৃত করল উচ্ছ্বাস। শ্লেষাত্মক স্বরে বলল, একটা রেপিস্টের ওপর কিসের আক্রোশ থাকতে পারে আমার? ওর মতো শয়তান এর চেয়েও আরও অনেক বিশ্রী কিছু ডিজার্ভ করে। অনেক কম শাস্তি পাচ্ছে বলো। সাফওয়ান বলল না কিছু। উচ্ছ্বাস তাকালো ওর দিকে। বলল, এখন তোমার আর একটা কাজ আছে সাফওয়ান। বলুন। তুলির কেসটা রিভিল করো আবার। কিন্তু তুলির কেসটা তো ডিসমিস করে দিয়েছিলাম আমরা। ফোর্স করে শ্বাস ছাড়ল উচ্ছ্বাস। ক্লান্ত স্বরে বলল, ভিকটিম মেয়েটার রু আমাকে বদদুয়া দিয়ে যাচ্ছে জানো। ওই কালপ্রিট আমার চোখের সামনে থাকা সত্ত্বেও আমি তাকে শাস্তি দিইনি। বাট এবারে আমি আর পিছু হটব না। ওর ক্ষমতাধর বাবাও ওকে বাঁচাতে পারবে না। সন্ধ্যার দিকে বাড়ি ফিরে এলেন সৌরভ সর্দার। এখনও মৃদু শরীর কাঁপছে তার। উচ্ছ্বাস যে এতটা নিষ্ঠুর হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। এতভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করার পরও ছেলেটার মন গলল না। উল্টে দোষ স্বীকার না করা পর্যন্ত ঈশানকে প্রহর করার আদেশ দিয়েছে উচ্ছ্বাস। পুলিশ অফিসারদের এতটা সাহস হবে না যে ঈশানের গায়ে হাত তুলবে। এর পেছনে কার ইন্ধন আছে তা তিনি ভালোইভাবে বুঝতে পারছেন। তবে তার করার কিছুই নেই। পুলিশ স্টেশনে অনেক চোটপাট করে এসেছিলেন তিনি, ভয় দেখিয়ে এসেছিলেন, তবে তাতে লাভ কিছুই হয়নি। আজ নিজের সব ক্ষমতা প্রতিপত্তি ফিকে মনে হচ্ছে তার। এত যশ ক্ষমতা দিয়ে কী হবে যদি তিনি নিজের ছেলেকেই এই বিশ্রী অবস্থা থেকে সেভ করতে না পারেন? এরপর কি হবে ঈশানের? হয় ফাঁসি, নয় যাবজ্জীবন কারাদণ্ড। ভাবতেই শিরদাঁড়া ভঙ্গুর হয়ে যায় তার। নিজেকে বড়ই ব্যর্থ পিতা মনে হয়। ধীর পায়ে বাড়ির ভেতর প্রবেশ করলেন তিনি। তবে সদর দরজা খোলা দেখে অবাক হলেন। মেয়েরা এত দায়িত্বহীন যে এই ভর সন্ধ্যায় সদর দরজা খোলা রেখেছে। দীর্ঘশ্বাস ফেললেন সৌরভ সর্দার। মন মস্তিষ্ক বিধ্বস্ত, তাই আর ওদের বকাবকি করতে মন চাইল না। ড্রয়িং রুমে পা রাখতেই সৌরভ সর্দারের পা থেমে গেল। অন্ধকারের মধ্যে একটা আবছা ছায়া বসে আছে। কপালে ভাঁজ ফেলে ডেকে উঠলেন সৌরভ সর্দার, কে ওখানে? ড্যাড। মুহূর্তে উত্তর ভেসে উঠল, উচ্ছ্বাস।
বিহল স্বরে আওড়ালেন তিনি। উচ্ছ্বাস বেরিয়ে এলো অন্ধকার ফুঁড়ে, ঠোঁটে ওর মলিন হাসি লেপ্টে। সৌরভ সর্দার শক্ত দৃষ্টিতে তাকালেন, কঠিন স্বরে বললেন, কেন এসেছো তুমি? তুমিই তো আসতে বললে। এটা না আমারও বাড়ি? তুমিই তো বলেছিলে। আসতে পারি না বুঝি? এই সময়ে সামনের ছেলেটার ওপর সবচেয়ে বেশি ক্ষোভ জমার কথা ছিল সৌরভ সর্দারের, অথচ তিনি রাখতে পারছেন না উচ্ছ্বাসের ওপর। কঠিন স্বরে দু চারটে শক্ত বাক্য শুনিয়ে দিতে পারছেন না। দীর্ঘশ্বাস ফেললেন সৌরভ সর্দার, ভঙ্গুর স্বরে বললেন, আমি তো মানা করিনি তোমাকে আসতে, কিন্তু তুমি কি করেছো সেটা একবারও ভেবেছো উচ্ছ্বাস? কেন, নিজের ছেলের দোষটা দেখতে পাচ্ছ না তুমি ড্যাড? ওকে মারতে বলেছো তুমি? আমার ছেলেটাকে অমানুষের মতো মেরেছে ওরা। নিজের চোখে দেখে এসেছি আমি। বাবা হয়ে কি করে সহ্য করছি এইসব ভেবেছো একবারও? তাহলে ভাবো, তোমার ছেলে তো তাও এখনো বেঁচে আছে। যতই যন্ত্রণা হোক বেঁচে তো আছে, কিন্তু যে মা বাবারা তাদের সন্তানকে হারিয়ে ফেলেছে, চোখের সামনে আদরের সন্তানের ছিন্ন ভিন্ন দেহ দেখেছে, তাদের কি অবস্থা হয়েছে, তুমি তাদের কথা কেন ভাবছো না ড্যাড? কেন এই অন্যায়টা আমাকে আবার করতে বলছো? চুপ করে গেলেন সৌরভ সর্দার। সত্যি এ কথার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর দেওয়ার মুখ নেই তার। উচ্ছ্বাস এগিয়ে এলো, হাত ধরে বসালো তাকে সোফায়। সৌরভ সর্দার তাকালেন না ওর দিকে। উচ্ছ্বাস নম্র স্বরে বলল, জানি রেগে আছো আমার ওপর, কিন্তু আমার দিকটাও ভাবো। একটা মানুষ কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে? প্রাণনেশা আমার জন্য কি আমি বোঝাতে পারবো না ড্যাড। ও আমার না হোক, তবু আমি ওকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসি। তোমার ছেলে অন্যায় সব সময় মেনে নিয়েছো তুমি। একটু শাসন তো ওকে করতে পারতে ড্যাড, তুমি করনি। উল্টে ও সব অন্যায়কে প্রশ্রয় দিয়ে গেছো, বলেছো ও শুধরে যাবে। বাট ও শুধরাবে তো দূরে, উল্টে ওর অন্যায় পাল্লা দিয়ে বেড়েছে। এই শাস্তিগুলো ওর প্রাপ্য ড্যাড। সৌরভ সর্দার অসহায় দৃষ্টি ফেললে তাকালেন, বিমর্ষ স্বরে আওড়ালেন, ও মা মারা যাওয়ার সময় আমাকে বারংবার অনুরোধ করে গেছে আমি যাতে কখনো ওকে কষ্ট না দিই, সবসময় যাতে ওর মন ভালো রাখার চেষ্টা করি, ও যাতে কখনো নিজেকে একা ফিল না করে। অতিরিক্ত আদরে ছেলেটা যে এভাবে বিগড়ে যাবে আমি বুঝতে পারিনি উচ্ছ্বাস। আন্টি যদি বেঁচে থাকতো আমি বিশ্বাস রেখে বলতে পারি সে উচ্ছ্বাসকে এতটা প্রশ্রয় দিত না, ওর এইসব অন্যায় মুখ বুজে সহ্য করত না। উনি একজন মা হয়ে অন্য মায়েদের কষ্ট নিশ্চিত বুঝতেন। সৌরভ সর্দার মেজের দিকে দৃষ্টি তাক করে রাখলেন, আগের চেয়েও ন্যাতানো স্বরে বললেন, আমি তোমাকে ইউজ করেছি উচ্ছ্বাস, নিজে সব কাজে ব্যবহার করেছি তোমাকে, কোনো দিন নিজের সন্তানের মতো দেখিনি। ঝটকা খেলো উচ্ছ্বাস। এসব কথা সৌরভ সর্দার কোত্থেকে জানতে পারলেন ঠিক ঠাউর করতে পারল না। উচ্ছ্বাস ভাবনায় পড়ে যায়। এতগুলো প্রশ্নের সঠিক জবাব ঝটপট তৈরি করতে পারে না। প্রশ্নগুলোই এমন, বলো। উচ্ছ্বাসের ভাবনার মাঝে সৌরভ সর্দার বলে উঠলেন। উচ্ছ্বাস চঞ্চল দৃষ্টি ফেলে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এসব কি বলছো ড্যাড? বলছো না কি বলনি সেটা বলো শুধু। কোত্থেকে জানলে এসব? যেই বলুক তুমি উত্তর দাও। মাথা নিচু করে বসলো উচ্ছ্বাস। আবেগের বশে সাফওয়ানকে এইসব বলেছিল উচ্ছ্বাস। ওই বলদ যে উত্তেজনায় সব কিছু সৌরভ সর্দারের কাছে বলে দেবে তা ঘুণাক্ষরেও টের পায়নি। সৌরভ সর্দার তাকিয়ে থাকলেন ওর দিকে, তাগাদা দিয়ে বললেন, বলো। আই এম সরি ড্যাড, আমি তখন রেগেছিলাম, কি বলতে কি বলেছি নিজেও জানি না, মাথা নিচু করে বলল উচ্ছ্বাস। এইসব অ্যালিগেশন দিয়েছ, তা কি সত্য? না, সব মিথ্যে। দুপাশে মাথা নাড়ালো উচ্ছ্বাস, পরক্ষণেই জড়িয়ে ধরল সৌরভ সর্দারকে, ভেজা গলায় আড়ালো, প্লিজ মাফ করে দাও। তুমি আমার ঈশানের মতো উচ্ছ্বাস। আমার এখনও মনে আছে তুমি ছোটবেলায় ঈশানকে শুধু মারতে, তখনও এসে অভিযোগ জানাতো তোমার নামে। ও তো কখনো তোমার সাথে মারপিটে পারত না, কিন্তু আমি কোনো দিন তোমার ওপর রাখতে পারতাম না। তুমি আমার ছেলেটাকে জেলে দেওয়ার পরও পারেনি, তাহলে তুমি এইসব অ্যালিগেশন কী করে দাও?
আমি তোমাকে ছোটবেলা থেকে বড় করেছি নিজের ছেলের মতো। তোমার কাছে আমি যেসব আবদার করতাম তা বাবা হিসেবে কোনো দিন কোনো কিছু চাপিয়ে দিইনি তোমার ওপর। তবুও কী করে বলো তোমাকে ব্যবহার করেছি আমি? ভুল হয়ে গেছে তো। সৌরভ সর্দার মাথায় হাত বুলিয়ে দিলেন ওর। কোমল কণ্ঠে বললেন, এই বাড়ি ছেড়ে আর যাবে না তুমি। একটা ছেলেকে হারিয়েছি আমি, আর একটা ছেলেকে হারানোর শক্তি নেই আমার। প্রাণনেশাকে লাগবে তোমার, তাই না? তোমার বাবা কথা দিচ্ছে তোমাকে, প্রাণনেশাকে এনে দেব আমি। সে শুধু তোমার হবে। সবে শীতের রুক্ষ দুপুর। শীতের মরশুম হওয়া সত্ত্বেও রবির কড়া আলোর তাপে বোঝার উপায় নেই। মনে হবে হয়তো প্রকৃতি জুড়ে গ্রীষ্মের রাজত্ব। দিনে ফ্যান ছাড়া স্বস্তি নেই বললেই চলে। বিছানার সাথে পিঠ ঠেকিয়ে প্রাণনেশা বসে আছে মেঝেতে। ঘোর অনিমেষা তার আদলে। নিষ্প্রাণ অক্ষি জোড়া মেঝেতে নিবদ্ধ। মাথার ওপর ফ্যান চলছে। শো শো বাতাসের প্রতিধ্বনি তুলছে ঘর জুড়ে। এর বাইরে কোনো আওয়াজ নেই। তক্ষুনি কক্ষে ঢুকলেন মনারা বেগম। প্রাণনেশাকে ওভাবে স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে সন্দিহান চোখে চাইলেন। আজ 7 দিন মেয়েটা কক্ষ ছেড়ে বেরোয় না। সারাক্ষণ কক্ষে বসে থাকে, নিচেও নামে না অতটা। কিছু বললে হুঁ হাঁ করে উত্তর দেয়, কিন্তু পাল্টা কোনো কথা বলে না। মনারা বেগম এগিয়ে গিয়ে হাত রাখলেন ওর কাঁধে। প্রাণনেশা হকচকিয়ে তাকালো, যেন এতক্ষণ এখানে উপস্থিত থাকলেও মনটা ছিল অন্য কোথাও। প্রাণনেশা বিহল কণ্ঠে বলল, আম্মু। মনারা বেগম বসলেন ওর পাশে, চিবুক ধরে বললেন, মুখটা এত শুকনো লাগছে কেন? কই, আমি তো ফিটফাট আছি একেবারে, বলেই হাসার চেষ্টা করলো প্রাণনেশা। মনারা হাত বুলিয়ে দিলেন ওর মুখে। গভীর দৃষ্টিতে চাইলেন মেয়েকে। সেদিন অত কিছু হয়ে যাওয়ার পরও প্রাণনেশা এতটা ভেঙে পড়েনি। তবে সেদিন পার্ক থেকে আসার পর কি হলো জানেন না তিনি। মেয়েটা কেমন যেন ভেঙে গেছে, নেতিয়ে গেছে। সারাক্ষণ চুপচাপ বসে থাকে, একা একা থাকে, কারোর সঙ্গ পছন্দ করে না। প্রকাশ না করলেও মনারা বেগম বুঝতে পারেন মেয়েটার এমন অবস্থা হয়েছে 6 বছর আগে। তারপর মেয়েটা অঘটন ঘটিয়ে বসল। এসব ভাবতে গেলে বুক ধড়ফড় করে ওঠে মনারা বেগমের। প্রাণনেশা একটু কাছে এসে মনারা বেগমের বুকে মাথা রাখল। শুকনো কণ্ঠে বলল, কিছু বলবে? বলবো। আমি বিয়ে করব না আম্মু। কেন? ঢোক গিলল প্রাণনেশা। নিষ্পৃহ কণ্ঠে বলল, জানো না কেন? না। বিয়েতে ফোবিয়া হয়ে গেছে। অন্য কোনো মানুষকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না আম্মু। বিয়ে করতে হবে বাচ্চা আমার। সারা জীবন তোমাদের কাছে রাখতে পারবে না? বোঝা হয়ে যাব? সন্তানেরা মা বাবার কাছে কখনো বোঝা হয় না, কিন্তু সব মা বাবাই চায় তাদের মেয়ে ভালো থাকুক। বিয়ে করলে আরও কষ্টে দিন কাটবে আমার। মনে একজনকে লালন করে অন্যজনের সাথে ঘর করতে পারবো না। প্লিজ আমাকে এভাবে কষ্টের সাগরে ছুঁড়ে ফেলো না। মনারা বেগম বললেন না কিছু, তবে তিনি এটা বলতে চেয়েছিলেন সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। পরক্ষণেই ভাবলেন 6 বছরেও যখন ঠিক হয়নি, তখন সারা জীবনেও হবে না। মনারা বেগম চুলে বিলি কেটে দিলেন ওর। বিভ্রান্ত স্বরে বললেন, তোর ছোট মামা ফোন করেছে। আবার কাকে ধরে এনেছে মামা? উচ্ছ্বাসের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। ভয়ে ভয়ে বললেন মনারা বেগম। ভাবলেন এক্ষুনি প্রাণনেশা চেতে যাবে, চিৎকার চেঁচামেচি করে ঘর দৌড় মাথায় তুলবে। তবে এমন কোনো লক্ষণ দেখা গেল না প্রাণনেশার মাঝে। একইভাবে গা ছাড়া হয়ে বসে থাকলো ও। প্রাণনেশা জানে সব কিছুই ওর জানা। উচ্ছ্বাসের ফিলিংস, ওর আগ্রহ, প্রাণনেশা নিজেই যে পথ করে দিয়েছে সেই সবের। সব ধরনের সুযোগ ইচ্ছা করেই দিয়েছে উচ্ছ্বাসকে। তবে এইসবের জন্য কখনোই মনে অপরাধবোধ জাগে না। কেমন যেন একটা হিংসাত্মক মনোভাব সৃষ্টি হয়েছে মনের মধ্যে। ও যখন নিজের ভালোবাসা পায়নি, তখন অন্যরা কেন পাবে? অন্যরাও ভালোবাসার অভাবে শুকিয়ে যাক, তারপর মরে যাক। নিজের ভাবনাকেই নিজে গালি দেয় প্রাণনেশা। খানিক বাদে মাথা তুলল মায়ের বুক থেকে, শুকনো স্বরে বলল, আমি ভেবে জানাবো তোমাকে। সরাসরি নাকচ করবি না? সময় দাও একটু। আচ্ছা ভাব তুই, আমি বরং যাই। মনারা বেগম উঠে দাঁড়ালেন, ধীর পায়ে বেরিয়ে গেলেন কক্ষ ছেড়ে। প্রাণনেশা উঠে
দরজা লাগালো। বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন মনারা বেগম। প্রত্যুষের কথাটা বলতে গিয়েও কেন যেন বলতে পারলেন না। তার মেয়েটার সুখ যে শুধুমাত্র ওই ছেলেটার কাছে, তা তিনি এত বছরে জেনে গেছেন। শুধুমাত্র মেয়েটার সম্মানের কথা ভেবে বলেননি। নয়তো নিজের মেয়ের শখের শেষ চেষ্টাটা একবার করে দেখতেন মনারা বেগম। টালমাটাল পায়ে এসে বিছানার উপর শটান হয়ে শুয়ে পড়ল প্রাণনেশা। উপুর হয়ে মুখ গুজল বালিশে। হঠাৎই হু হু করে কেঁদে দিল ও। আজ 4 দিন প্রত্যুষের দেখা নেই। প্রাণনেশা একটা বার দেখতে পারেনি মানুষটাকে। সেদিন পার্কে ওভাবে ফেলে চলে আসার পর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল। সারাক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিল প্রাণনেশা। শাস্তিস্বরূপ নিজেও দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজেছিল। চাতক পাখির ন্যায় অপেক্ষা করেছিল প্রত্যুষের ফেরার। সন্ধ্যা পার হয়ে যাওয়ার পরও ছেলেটা ফেরেনি। কোন রাতে ফিরেছিল কে জানে। তারপর থেকে প্রতিদিন ব্যালকনিতে সময় অসময়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে প্রাণনেশা, একটা বার মানুষটাকে দেখার আশায়। তবে ব্যর্থ হচ্ছে প্রতিবার। সকালে হসপিটালে যাওয়ার সময়ও উকিঝুঁকি মেরে চেয়েছে প্রাণনেশা। প্রত্যুষ হয়তো এই 4 দিন হসপিটালেও যায়নি, ব্যালকনিতেও আসেনি। থাকেটা কোথায়? ঘরবন্দি করে নিয়েছে নিজেকে? উত্তর পায় না প্রাণনেশা, শুধু আফসোস হয়। এই আফসোস বোধহয় জন্ম জন্মান্তরেও ঘুচবে না। ধুম জ্বর এসেছে প্রত্যুষের। অসময়ে বৃষ্টিতে ভেজার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে ও। 4 দিন ধরে ঘরবন্দি হয়ে আছে। বিছানা ছেড়ে ওঠার শক্তিটুকুও নেই। অ্যান্টিবায়োটিক খেতে খেতে অবস্থা কাহিল ওর। তবুও জ্বর ছাড়ার নাম নেই। ব্ল্যাঙ্কেট মুড়ে গুটিসুটি মেরে শুয়ে আছে প্রত্যুষ। মালিয়া বেগম জলপট্টি দিচ্ছেন ওর মাথায়। কিছুক্ষণ বিড়বিড় করে বকছে ওকে, তো কিছুক্ষণ নাক টানছেন। এই নিয়ে কতবার যে প্রত্যুষ তাকে কাঁদাতে মানা করেছে তার হিসেব নেই। তবুও তার থামার নাম নেই। ওনার এইসব কান্নাকাটি প্রত্যুষের অসুস্থতা আরও বাড়িয়ে দিচ্ছে। ফ্যাচফ্যাচে কান্নায় অতিষ্ঠ হয়ে মাথা তুলে চাইল প্রত্যুষ। নাক মুখ কুঁচকে বলল, উফ আম্মু কেঁদো না তো। এভাবে মরা কান্না জুড়েছ কেন? মরে যায়নি তো আমি। বেঁচেও বা আছো কি করে? এটাকে বেঁচে থাকা বলে? নিজেকে দেবদাস প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছ যে। গজ গজ করতে করতে বললেন মালিহা বেগম। ঠোঁট টিপে হাসল প্রত্যুষ। জ্বরের তোপে ঘুম এসে যায় ওর। খানিকটা সময় ঘুমিয়ে কাটালো প্রত্যুষ। মালিহা বেগম মমতা ভরে হাত বুলিয়ে দিলেন ওর মাথায়। ঘুম ভাঙতেই প্রত্যুষ উদ্বিগ্ন স্বরে বলল, প্রজ্জ্বল কোথায় আম্মু? সকাল থেকে দেখছি না যে ওকে। প্রাণনেশার সাথে দেখা করতে গেছে, মুখ গোমড়া করে বললেন মালিহা বেগম। প্রত্যুষ চুপ করে গেল। পরক্ষণেই বিহল কণ্ঠে শুধালো, হঠাৎ ওর সাথে দেখা করতে গেছে যে? প্রতিদিনই যাই। সকালে নাস্তার পর প্রাণনেশার সাথে দেখা করতে যাওয়া ওর রুটিন। তুমি তো হসপিটালে থাকো, তাই জানো না। তুমি ওকে আটকাও না কেন? এখানে আটকানোর কি আছে? ওর কাছে গেলে প্রজ্জ্বলের মন ভালো হয়ে যায়, নয়তো তোমার জন্য মন খারাপ করে বসে থাকে। ক্লান্ত দৃষ্টি ফেলে তাকালো প্রত্যুষ। অস্থির স্বরে বলল, আমার বাচ্চাটার অভ্যাস হয়ে যাবে আম্মু। প্রাণনেশা তো সারা জীবন এখানে থাকবে না। ওর বিয়ে হয়ে যাবে, সংসার করতে অন্যত্র চলে যাবে। তখন কি করে থাকবে ও? আমি চাই না ও আমার মতো অ্যাডিক্টেড হয়ে যাক। প্রাণনেশা চলে যাওয়ার পর ও কাঁদবে, প্রাণনেশাকে দেখতে চাইবে। তখন কি করে সামলাবো আমি ওকে? ও যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে প্রাণনেশার সাথে। গোমড়া মুখে চুপ করে থাকলেন মালিহা বেগম। তক্ষুনি আদো আদো পায়ে কক্ষে এসে ঢুকল প্রজ্জ্বল। দৌড়ে গিয়ে শোয়া অবস্থায় জাপটে জড়িয়ে ধরল প্রত্যুষকে। ঠোঁট বিস্তৃত করে হাসল প্রত্যুষ। বলল, বাবাকে ছেড়ে কোথায় চলে গেছিলে? ইউ নো না বাবা মিসড ইউ। মামির কাছে গিয়েছিলাম, প্রফুল্ল উত্তর প্রজ্জ্বলের। দীর্ঘশ্বাস ফেলল প্রত্যুষ। বাবার বুকের সাথে লেপ্টে থাকলো প্রজ্জ্বল। প্রত্যুষ দ্বিধাগ্রস্ত হলো। এইটুকু একটা বাচ্চার মন ভেঙে দিতে কষ্ট হচ্ছে ওর। প্রাণনেশার কথা বলতে গেলে ওর চোখে মুখে খুশি উপচে পড়ে, যেন ওর সাথে জন্ম জন্মান্তরের সম্পর্ক। এই খুশিটুকু কেড়ে নিতে মন চাইছে না প্রত্যুষের। তবুও সব কিছু তো আমাদের অনুকূলে থাকে না। শেষ সময় গুঁড়া গুঁড়া হয়ে মন ভেঙে যাওয়ার চেয়ে এখন থেকে নিজেকে প্রিপেয়ার করে নিতে পারবেও। প্রজ্জ্বলের মাথায় হাত রাখল প্রত্যুষ। কণ্ঠ খাদে নামিয়ে বলল, প্রাণনেশার কাছে আর যাবে না তুমি।
চকিতে উঠে বসলো প্রজ্জ্বল। বিহল পলক ঝাপটে বলল, কেন যাব না? এমনি, আমি বলেছি তাই। বাবার কথা শুনবে না তুমি? মুখ কালো করে উপর নিচ মাথা নাড়ালো প্রজ্জ্বল। অসহায় গলায় বলল, মাম আমার জন্য ওয়েট করে থাকে তো, আমি না গেলে খারাপ লাগবে না মাম্মার? হয়তো লাগবে, কিন্তু ধরে নাও কিছুদিন পর তোমার মাম্মার বিয়ে হয়ে গেল, তখন প্রজ্জ্বল কার কাছে যাবে? তখন তো তোমার মাম্মার জন্য কান্না পাবে। এখন থেকে যদি অভ্যেসটা একটু কমানো যায়, ভালো না বাবা? মায়েদেরও বিয়ে হয়ে যায় বাবা। অসহায় দৃষ্টিতে তাকালো প্রত্যুষ। বিমূঢ় স্বরে বলল, হয়ে যায়। দোলনার ওপর পা ঝুলিয়ে বিমর্ষ চিত্তে বসে আছে প্রাণনেশা। উড়োর ওপর রাখা স্কেচবুক হাতে আঁকড়ে ধরে আছে। বিশাল আকাশের পানে মনোযোগী দৃষ্টিতে তাকিয়ে আছে ও। এই বিশাল আকাশের পানে চাইলে নিজেকে বড়ই ঠুনকো মনে হয়। কি নিদারুণ বিভৎস এই অভাব! মস্তিষ্কের প্রতিটা নিউরনে হাহাকার। অন্তঃপটের কোনায় কোনায় কারোর শূন্যতা, যে শূন্যতা কোনো কিছু দিয়ে ঘোচানো নয়। এই একাকিত্ব শুধু এই একজন মানুষের, যার এক ফোঁটা কষ্টে প্রাণনেশার হৃৎপিণ্ড ঝলসে যায়, জলে পুড়ে ছাই হয়ে যায়। সেই অঙ্গারে প্রাণনেশা হারিয়ে ফেলে নিজেকে। লম্বা শ্বাস ছাড়ল প্রাণনেশা। দৃষ্টি তাক করল স্কেচের ওপর। নিগুড় যত্নে কারোর প্রতিকৃতির ওপর হাত বুলিয়ে দিল। হঠাৎই চোখ ঝাপসা হয়ে এলো ওর। অক্লিষ্টে ঢোক গিলে ওষ্ঠ ছোঁয়ালো স্কেচের ওপর। কপল বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল পাতার ওপর। ঢোক গিলে গিলে কান্নাগুলো আটকাতে গিয়ে কণ্ঠনালী ব্যথা হয়ে গেছে। বুকে কারো শূন্যতার দহন প্রতিনিয়ত পৃষ্ঠ করছে প্রাণনেশাকে। শক্ত আলিঙ্গনে স্কেচবুকটা বুকের সাথে জড়ালো প্রাণনেশা। নাক টেনে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করেও লাভ হলো না। ওভাবেই ভাঙা গলায় অপরাধ বোধে জর্জরিত হয়ে বলল, প্রত্যুষ ভাই, অনেক কষ্ট পেয়েছো তাই না? রাগ করেছো আমার ওপর? জানো, উচ্ছ্বাসের সাথে বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি। এছাড়া যে আর কোনো উপায় ছিল না আমার কাছে। অনেক বছর নিজের সিদ্ধান্তে অটল থেকেছি আমি। আজ যে পাচ্ছি না। আমাকে কেউ বুঝছে না প্রত্যুষ ভাই। সবাই আমার উড়াটাই দেখতে পাচ্ছে, কিন্তু পোড়াটা কেউ দেখতে পাচ্ছে না। আমি যে কিভাবে পড়ছি সেটা আমার দগ্ধ হৃদয় আর সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। পরক্ষণে অস্থির হয়ে বলল, তোমার শূন্যতা এতটা কেন পোড়াচ্ছে আমাকে প্রত্যুষ ভাই? এমন তো না যে এই প্রথমবার তোমার চেয়ে দূরে আছি আমি। তাও দূরত্বটা খুব সামান্য। কয়েক পা হেঁটে ও বাড়িতে গেলে আমার প্রিয় মুখটা আমি দেখতে পাই। অথচ এর চেয়েও দীর্ঘ সময় দীর্ঘ দূরত্বে ছিলাম আমরা। তখন আমি নিজেকে বুঝ দিতে পেরেছিলাম প্রত্যুষ ভাই। কষ্ট পেলেও এতটা অস্থিরতায় ভুগিনি। এখন কেন পাচ্ছি না? কেন আমার হৃদয়ের কাছে আমার মস্তিষ্ক হেরে যাচ্ছে? ভেতর থেকে কোনো একটা সত্তা উত্তর দেয়, কারণ এবারে তুমি তোমার প্রত্যুষ ভাইকে কষ্ট দিয়েছ। মানুষটা নিজের সবটুকু আশা নিয়ে তোমার কাছে এসেছিল। তুমি তার আশা গুড়িয়ে দিয়েছ। মানুষটাকে ভেঙে ফেলেছ। এতটা কষ্ট দিয়েছ যে সে মানুষটা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে গেছে। নিজের প্রাণের চেয়েও প্রিয় মানুষটাকে কষ্ট দিয়ে তুমি ভালো থাকা আশা কি করে করো মেয়ে? কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলল প্রাণনেশা। দরজা ধাক্কানোর শব্দ আসছে ব্যালকনিতে। চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো প্রাণনেশা। কক্ষে এসে স্কেচবুকটা বন্ধ করে রাখলো টেবিলের ওপর। ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে ধাতস্থ করলো নিজেকে। দরজা খুলতেই হুড়মুড়িয়ে কক্ষে ঢুকলো প্রিয়ম। ভড়কে তাকালো প্রাণনেশা। প্রিয়ম ধরফড়িয়ে বলল, কিরে, দরজা খুলতে এতক্ষণ লাগে? ব্যালকনিতে ছিলাম, শুনতে পাইনি। নিষ্প্রভ উত্তর প্রাণনেশার। প্রিয়ম কিছুটা বলতে গিয়েও বলল না। লম্বা শ্বাস ফেলে প্রাণনেশার মাথায় হাত রেখে বলল, দরজা খুলছিলি না তাই ভয় পেয়েছিলাম। তোর তো ভীমরতি হয় সময়ে অসময়ে। তো যেটা বলতে এসেছিলাম, রাতে উচ্ছ্বাসের বাবা আসবে, আই মিন ওর পালিত বাবা। কেন আসবে? অবুঝ স্বরে বলল প্রাণনেশা। আশ্চর্য, বিয়ে নিয়ে কথা বলতে আসবে? তুই কি বিয়েরটাকে ছেলে খেলা পেয়েছিস? বললি আর হয়ে গেল? এটা সারা জীবনের ব্যাপার।
কত নিয়ম কানুন আছে, কথাবার্তা আছে। যার কাছে সারা জীবনের জন্য যাবি তার গার্ডিয়ানের সাথে আগে ভাগে সব কিছু ক্লিয়ার করে রাখতে হবে না? চুপ করে থাকলো প্রাণেশা। প্রিয়ম গভীর চোখে দেখলো ওকে। ওর পাংশুটে মুখ দেখে প্রখর স্বরে বলল, যদি উনি তোর সাথে দেখা করতে চায় তাহলে নিচে নামবি, কেমন? আইনো ওনার সাথে ঝামেলা আছে তোর, মামা বলেছে আমাকে, তাই আগে ভাগে জানিয়ে দিতে এলাম। বেয়াদবি করবি না, খবরদার। এটা তোর রাজনীতির প্রাঙ্গণ না, ভবিষ্যতে উনি তোর শ্বশুর হবে, সো হ্যাভ সাম রেসপেক্ট। বাধ্যের ন্যায় মাথা ঝাঁকালো প্রাণেশা। প্রিয়ম পিছন ফিরে পা বাড়াতেই প্রাণেশা হাত টেনে ধরল ওর। কপালে ভাঁজ ফেলে তাকালো প্রিয়ম। বলল, কিছু বলবি? প্রত্যুষ ভাই কেমন আছে ভাইয়া? জ্বর কমেছে তার? প্রিয়ম হাত ছাড়িয়ে নিল নিজের। গভীর স্বরে বলল, কাল বাদে পরশু তোর বিয়ে প্রাণেশা, তাও আরেকটা ছেলের সাথে। কোন মুখে আজ তুই প্রত্যুষ ভাইয়ের নাম নিচ্ছিস? সে কেমন আছে না আছে সেটা জেনে তোর কাজ কি? তুই উচ্ছ্বাসের সাথে কথা বল, বিয়েতে কনসেন্ট্রেট কর, অন্য কিছু নিয়ে ভাবতে হবে না তোকে। টলমল দৃষ্টিতে তাকালো প্রাণেশা। কোটর উতলে নোনা জল গড়ালো নিমেষে। কিছুটা ক্ষেপে ভেজা গলায় বলল, সমস্যাটা কি তোমাদের? এমন কেন করছো আমার সাথে? মাও এমন করছে, বাবাও এমন করছে, আর এখন তুমিও। কেন কেউ আমাকে বুঝছো না? আমার কষ্টগুলো কেন দেখতে পাচ্ছ না? মা, বাবা, প্রত্যুষ ভাইকেও আমাকে বুঝছে না ভাইয়া। তুমি কেন এমন শুরু করেছো? প্রিয়ম দৃষ্টি নরম হয়ে এলো। প্রাণেশার কান্না থামানোর জন্য মুহূর্তেই জড়িয়ে ধরল ওকে। মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, শশ, কাঁদবি না একদম। আমার স্ট্রং বোনও দুর্বল হবে না। যে ডিসিশনটা নিয়েছিস সেটা থেকে সরে আসবি না প্রাণ। তোর ভাইয়া সব সময় তোর সাথে আছে। আমাদের প্ল্যান সাকসেসফুল হবেই। প্রত্যুষ বালিশে পিঠ ঠেকিয়ে আধশোয়া হয়ে বসে আছে। প্রজ্জ্বল বুকের ওপর মাথা রেখে জড়িয়ে ধরে আছে ওকে। কিঞ্চিত মন খারাপ ওর। বাবার কথা মেনে নিয়েছে প্রজ্জ্বল, কিন্তু ওর ছোট্ট হৃদয়ে কতটা আঘাত পেয়েছে সেটা বাবাকে দেখাতে পারছে না ও। ওর সুন্দর মাম্মার সাথে আর দেখা হবে না, সেটা ভাবতেই কান্না পাচ্ছে প্রজ্জ্বলের। খানিক বাদে মালিহা বেগম বলে করে স্যুপ নিয়ে এলেন ওর জন্য। বিছানার ওপর জায়গা করে বসলেন। এক চামচ স্যুপ ফু দিয়ে ঠান্ডা করে প্রত্যুষের মুখের সামনে ধরতে মুখ ফুটিয়ে নিল ও। মালিহা বেগম কপালে ভাঁজ পড়ল। বিভ্রান্ত স্বরে বলল, এটা কি হলো? খাবো না, নাকচ করে বলল প্রত্যুষ। হতাশ শ্বাস ফেললেন মালিহা বেগম। জ্বর হওয়ার পর থেকে এইসব বাচ্চামো শুরু করেছে ও। এক হচ্ছে ও নিজে খেতে পারবো না, খাইয়ে দিতে হবে। দ্বিতীয়, খাইয়ে দিতে গেলেও হাজার টালবাহানা শুরু করবে। মালিহা বেগম অসহায় স্বরে বললেন, কেন খাবে না? তো সব কিছু। নাক কুঁচকে বলল প্রত্যুষ। জ্বর উঠলে মুখের রুচি চলে যায়, এটা তো সাধারণ কথা। তাই বলে খাবে না? মেডিসিন নিতে হবে তো। শিশুর ন্যায় ঠোঁট উল্টালো প্রত্যুষ। দুপাশে মাথা নেড়ে বলল, মেডিসিনও খাবো না, কিচ্ছু খাবো না। এরকম করে না প্রত্যুষ, খেয়ে নাও। কেন এমন বাচ্চামো করছো? কেন এভাবে কষ্ট দিচ্ছ নিজেকে? 104 ডিগ্রি জ্বর, হেলা ফেলা মনে হচ্ছে তোমার? না খেলে ওষুধ খাবে কি করে? মরে যাবে তো। মরে গেলেই তো ভালো হবে আম্মু। আমি বেঁচে যাব, আমার প্রাণের আর কোনো পিছুটান থাকবে না। এ পর্যায়ে রাগী দৃষ্টিতে চাইলেন মালিহা বেগম। শব্দ করে স্যুপের বোল রাখলেন টেবিলের ওপর। মায়ের রাগ দেখে প্রত্যুষ মিষ্টি করে হাসল। মালিহা বেগম গর্জে উঠে বললেন, তোমার জন্য ওর কোনো পিছুটান নেই প্রত্যুষ। নিজেকে এতটাও গুরুত্বপূর্ণ মনে করো না ওর জীবনে। ওর কাছে কোনো ভ্যালু নেই তোমার। যদি থাকতো অন্য একটা ছেলের সাথে বিয়েতে রাজি হয়ে যেত না। কদিন পর ওর বিয়ে। শুনেছ তুমি? যার জন্য এভাবে তড়পাচ্ছ সে একটুও চিন্তিত না তোমাকে নিয়ে। সে বিয়ের প্রস্তুতি নিচ্ছে প্রত্যুষ, আর তুমি এখানে মরছ। প্রত্যুষের মুখে উদ্বিগ্নতা দেখা যায় না, যেমন খবরটা বহু আগে থেকেই জানে। মালিয়া বেগমের রাগ দেখে ফের হাসলো ভাঙা গলায় বলল, কুল আম্মু, এত হাইপার হচ্ছ কেন? ওকে তুমি আজও চিনতে পারলে না আম্মু? শুধু ওর বাইরের শক্ত খোলসটা দেখতে পাচ্ছ? যে রূপে ও নিষ্ঠুর,
কিন্তু ও ভেতর থেকে কতটা ভেঙে গেছে সেটা ও ছাড়া কেউ অনুভব করতে পারছে না। ওর কাছে আমার গুরুত্ব কতখানি তা তুমি অনুভব করতে পারবে না আম্মু। ও আমার চেয়েও বেশি কষ্ট পাচ্ছে। আমাকে কষ্ট দিয়ে নিজে তর্ক পাচ্ছে। আমার চেয়ে বেশি ওকে কে জানে। হাহ, সব কিছু জেনে বসে আছো দেখছি, শ্লেষাত্মক স্বরে বললেন মালিহা বেগম। অক্লিষ্ট ঢোক গিলল প্রত্যুষ। লম্বা শ্বাস ফেলে শুষ্ক স্বরে বলল, প্রত্যেক মা নিজের সন্তানের ক্ষেত্রে স্বার্থপর হয়ে যায়, তাই না আম্মু? এই যে তুমি এখন প্রাণেশার উপর রাগ করছো, ক্ষোভ উগড়ে দিচ্ছ কারণ আমি কষ্ট পাচ্ছি, অথচ তুমি এটা ভুলে গেছো 6 বছর আগে মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। আমার সুন্দর মনের মানুষটার মন আমি কতটা বিশ্রীভাবেই না ভেঙেছি। সবাই কষ্ট দিয়েছে ওকে, কষ্ট সইতে না পেরে সুইসাইড পর্যন্ত করতে গিয়েছে। ওর এসব জেদ করে বিয়েতে হ্যাঁ বলে দেওয়া, এটা কি স্বাভাবিক না? কষ্ট তুমিও কম পাওনি প্রত্যুষ, ভাঙা গলায় বললেন মালিহা বেগম। ওটা আমি আমার দোষে পেয়েছি, আমার প্রাণের কোনো দোষ নেই। ওকে দুষবে না তুমি। ও ভালো থাকুক, সুখে থাকুক। মালিয়া বেগম টলমলে দৃষ্টিতে তাকালেন। প্রত্যুষ ক্লান্ত দৃষ্টিতে তাকালো। নিম্ন স্বরে বলল, তুমি যাও আম্মু, আমি নিজে খেয়ে নেব। চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন মালিহা বেগম। এক পলক প্রত্যুষের আর প্রজ্জ্বলের দিকে তাকিয়ে বেরিয়ে গেলেন কক্ষ ছেড়ে। বাবা ছেলে দুজনেরই মন খারাপ। একজন আরেকজনকে জড়িয়ে ধরে নিজেদের দুঃখ ভাগাভাগি করছে। মন খারাপ ভিন্ন ভিন্ন কারণ হলেও ওই একজনকে ঘিরেই সকল বিষণ্ণতা। মালিহা বেগমের মনে পড়ে 4 দিন আগের কথা। সেই বৃষ্টি ভেজা রাত। প্রত্যুষ মাঝরাতে ভেজা গায়ে কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরেছিল। মালিহা বেগমকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদেছিল। জানিয়েছিল প্রাণনেশার নিষ্ঠুর কথা, ওর মন ভাঙার কথা, প্রত্যুষকে ফিরিয়ে দেওয়ার কথা। মালিহা বেগম দোষ দিতে পারেন না প্রাণনেশাকে। মেয়েটাও কম কষ্ট পায়নি। ভাগ্য কারোরই অনুকূলে ছিল না। উল্টো তার মনে পড়ে 6 বছর আগে 18 বছরের প্রাণনেশার সাথে তিনি কেমন অবিচার করেছিলেন। মেয়েটার কষ্ট দেখেও রওশাকে ইন্ধন জুগিয়েছিলেন প্রত্যুষের সাথে সংসারে মনোযোগী হতে। নিজের সন্তানের কষ্ট চোখের সামনে দেখতে পাচ্ছেন না তিনি। কষ্ট হচ্ছে তার, আফসোস হচ্ছে, অথচ তখন তিনি অন্যের সন্তানের কথা ভাবেননি। প্রাণনেশাকে যতই নিজের মেয়ের মতো দেখুক না কেন, ঠিকই অন্য একটা মেয়ের সাথে নিজের ছেলের সংসার সুন্দর করে জুড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। ভেবেছিলেন বিয়ে যখন হয়ে গেছে তখন পিছুটান রেখে লাভ কী। ভেবেছিলেন সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিচ্ছু ঠিক হয়নি। প্রাণনেশা বা প্রত্যুষের দুজনেরই একজনেরও জীবন এগিয়ে যেতে পারেনি। এখন নিজের ছেলের কষ্টগুলো দেখে খারাপ লাগছে তার, অথচ তখন তার ছোট্ট যা কেমন লেগেছিল সেটা ভাবেননি তিনি। দীর্ঘশ্বাস ফেললেন মালিহা বেগম। সৃষ্টিকর্তা সবার কর্মফল এই দুনিয়ায় মাটিতেই দিয়ে দেন। দরজা ধাক্কানোর শব্দে ঘুম হালকা হলো প্রাণনেশার। ধরফরিয়ে উঠে বসল। চোখের পাতা টেনে খুলে ঘুমো ঘুমো দৃষ্টিতে তাকালো আশেপাশে। আচমকা ঘুম ভাঙা, বুকের মধ্যে ধুকপুক করছে। ননস্টপ দরজা ধাক্কাচ্ছে কেউ। দরজার ওপাশের মানুষটা দরজা বাড়ি দিতে দিতে হাতের তালু লাল করে ফেলেছে হয়তো। বর্গীয় শব্দ করল প্রাণনেশা। ইদানিং ঘুম যেন ওর ছায়া হয়ে গেছে। যখন তখন ঘুম পাচ্ছে ওর। এখানে ওখানে যেখানেই পাচ্ছে পড়ে পড়ে ঘুমাচ্ছে। সাইকোলজি বলে আমরা যখন ভীষণ ডিপ্রেস থাকি বা কান্না করি তখন আমাদের ঘুম পায়, এবং ঘুম ভাঙার পর আমাদের মন মস্তিষ্ক জুড়ে শীতলতা বয়ে যায়। এত আরামের ঘুমটা ভেঙে যাওয়ায় প্রাণনেশা বিরক্ত হলো বটে। কে এত মরিয়া হয়ে অবিরাম দরজায় ধাক্কা দিচ্ছে কে জানে। বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো প্রাণনেশা। দরজা খুলতেই মুগ্ধ দাঁত দেখানো হাসি বেরিয়ে আসে। প্রাণনেশার বিরক্তি তত্তরিয়ে বাড়ল। মুখের উপরই দরজা বন্ধ করতে গেলে হাত দিয়ে আটকালো মুগ্ধ। ঠেলে ঠুলে প্রবেশ করলো কক্ষে। প্রাণনেশার মাথায় গাঁটটা মেরে বলল, আমাকে থেকে দরজা বন্ধ করে দিচ্ছিলিস কেন বেয়াদব? এই ভর সন্ধ্যায় কিসের এত ঘুম তোর? উত্তর দিল না প্রাণনেশা। এই বলদের সাথে কথা বাড়ানো বেকার। বিছানার ওপর আয়েশ করে বসল মুগ্ধ। প্রাণনেশা বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। ক্ষীণ স্বরে বলল,
কেন এসেছিস? তোর নাকি মেলা মন খারাপ, সারাক্ষণ দরজা বন্ধ করে রুমে বসে থাকোস, কারোর সাথে কথা বলিস না। প্রিয়ম ভাই আসতে বলল তোকে সঙ্গ দিতে, তোর মন ভালো করতে এলাম। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, তোর মতো গাধার মুখটা দেখে আমার মন খারাপ আরও বেড়ে গেছে। বিরক্তি ঝরে পড়ে প্রাণনেশার কণ্ঠে। হাসতে লাগলো মুগ্ধ, যেন প্রাণনেশা অনেক বড় একটা জোকস বলে ফেলেছে। বহু কষ্টে হাসি থামালো মুগ্ধ। প্রাণনেশার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, নিচে থেকে দেখে এলাম তোর হবু শ্বশুর মশাই এসেছে। আমার শ্বশুর মারা গেছে মুগ্ধ। মুগ্ধর হাসি গায়েব হলো নিমেষেই। প্রাণনেশা সে পা তুলে বসলো বিছানার ওপর। মুগ্ধ এক পলক ওর দিকে তাকালো। এবারে সিরিয়াস ভঙ্গিতে বলল, শুনেছি উচ্ছ্বাস ভাইয়ার সাথে বিয়েতে হ্যাঁ বলে দিয়েছিস। নিজের জীবন নিয়ে খেলছিস প্রাণনেশা? একজনকে মনে রেখে আরেকজনের সাথে ঘর বাঁধছিস? আমি কিন্তু উচ্ছ্বাস ভাইয়ার অনেক বড় ফ্যান। আমি জানি তুই তাকে মেনে নিতে পারবি না। না, তার সাথে একটা সুন্দর সংসার হবে তোর। শুধু শুধু দুটো মানুষকে কষ্ট দিস না। তাচ্ছিল্য করে হাসলো প্রাণনেশা। সূক্ষ্ম স্বরে বলল, আমার বিয়ে বহু আগেই হয়ে গেছে মুগ্ধ। মন মস্তিষ্ক একজনকে ভালোবাসার পর তাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। কি? কার সাথে বিয়ে হয়েছে তোর? হতভম্ব হয়ে আওড়ালো মুগ্ধ। প্রাণনেশা মলিন হেসে বলল, ওটা কাল্পনিক বিয়ে রে, যেটা কেউ দেখেনি, কেউ জানে না। তবে আমি অনুভব করি সেই বিয়ের গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি। তুই একটা পাগল আমার শ্যামপুরুষের প্রেমে। বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে থাকলো মুগ্ধ। বিষণ্ণ হাসল প্রাণনেশা। বলল, একজন প্রেমিকার তার প্রেমিকের ওপর নেওয়া সবচেয়ে বড় প্রতিশোধ কি জানিস? কি? ভালোবাসার মানুষের ওপর অভিমান করে অন্য আরেকজনকে বিয়ে করে নেওয়া। চলবে।